Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের পরীক্ষা 2023 ভূমি আইন, রেজিস্ট্রেশন আইন এবং সরকারি দাবি আইনের একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে, যার ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ভূমি আইন ঐতিহাসিক ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। খ নম্বর, স্বত্বলিপি কি? স্বত্বলিপিতে কি কি বিবরণী অন্তর্ভুক্ত থাকে? 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুসারে স্বত্বলিপি প্রস্তুত সংশোধন সংক্রান্ত পদ্ধতি আলোচনা করো। নাম্বার 2, 1950 সালে রাষ্ট্রীয় অর্জন ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুসারে অগ্রক্রয় মামলার কোন কোন ব্যক্তি আবশ্যকীয় পক্ষ? একজন আবশ্যকীয় পক্ষ বাদ গেলে তার ফলাফল কি? কখন অগ্রক্রয়ের অধিকার প্রযোজ্য নয়? নাম্বার খ, অগ্রক্রয় কি? অগ্রক্রয়ের দরখাস্তকারীদের মধ্যে অগ্রগণ্যতা নির্ণয়ের 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের সংশোধিত বিধানাবলী বর্ণনা করো। গ নম্বর, 1950 সালে রাষ্ট্রীয় অর্জন ও প্রজাস্বত্ব আইন এবং 1949 সালের অকৃষি প্রজাস্বত্ব আইনের বর্ণিত অগ্রক্রয় সম্পর্কিত বিধানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নাম্বার 3, স্বস্থানে পূর্ণ উদ্ভব বলতে কি বোঝো? প্রখ্যাত মামলার উল্লেখপূর্বক এ সংক্রান্ত বিধিবিধানগুলো আলোচনা করো। একটি প্রখ্যাত মামলা উল্লেখপূর্বক নিচের উক্তিটি ব্যাখ্যা করো। মাছ নদীকে অনুসরণ করে, মৎস্য শিকারী মাছকে অনুসরণ করে। নাম্বার 4, 1984 সালের ভূমি সংস্করণ অধ্যাদেশ এই বিধানগুলো আলোচনা করো। তুমি কি মনে করো এই আইনে বর্গদাদের বাস্তবিক অধিকার নিশ্চয়তা বিধান করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। নাম্বার খ, একজন ব্যক্তি একই সময়ে একই সম্পত্তি ভূস্বামী এবং প্রজা হতে পারে না। রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইন 1885 এই নীতিটি কতটুকু পর্যন্ত স্বীকৃত তা ব্যাখ্যা করো। নাম্বার 5, তুমি কি স্বীকার করো যে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন আমাদের সমাজ ব্যবস্থা এবং সংবিধান বর্ণিত ন্যায় নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য আরো পরিবর্তন প্রয়োজন আছে কি? আলোচনা করো। নাম্বার 6, না 5-এর খ, জনাব করিম এমন কিছু জমি দখলে আছেন যা তিনি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950 সাল অনুসারে দখল রাখার অধিকারী নন। রাজস্ব আদায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করে। তা করতে গিয়ে কর্তৃপক্ষ জনাব করিমের পুত্র দখলে থাকা জমি অন্তর্ভুক্ত করেন এই যুক্তিতে যে উক্ত জমি জনাব করিমের অধিকারভুক্ত। পিতা এবং পুত্রের পৃথক গ্রামে বসবাস করেন এবং জমিগুলো তাদের উভয় পৃথক দখলে আছে মর্মে স্বত্বলিপিতে অন্তর্ভুক্ত করা আছে। জনাব করিমের পুত্র এবং রাজস্ব আদায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘোষণামূলক মামলা করতে চান, এই মামলা কি চলতে পারে? যুক্তি দিন। নাম্বার 6, অকৃষি রাজা কে? কোন কোন উদ্দেশ্যে একজন অকৃষি প্রজা অকৃষি জমি দখল রাখতে পারবে? এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, অকৃষি প্রজাকে, বিষয়টা মাথায় রাখতে হবে। যাই বছরে কম নয় এরূপ অকৃষি প্রজাস্বত্বের পরিণতি আলোচনা করো। নাম্বার গ, রমেশ একজন হিন্দু বিধবা হতে অধিকারপ্রাপ্ত হয়ে বিধবার জমিতে কিছু ভবন এবং উন্নয়নমূলক কর্ম সম্পাদন করে। হিন্দু বিধবার মৃত্যুর পর রমেশ তার জীবনকালে তার সম্মতিতে নির্মিত ভবনগুলো অপসারণ করতে চান, কিন্তু উক্ত জমির মালিকগণেতে আপত্তি জানান। রমেশ এখন এই মর্মে মামলা করতে চান, তিনি কি সফল হবেন? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। নাম্বার 7, কে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত রেগুলেশন গৃহীত হয়েছিল? কেন 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত রেগুলেশন গৃহীত হয়েছিল? আবার আরেকটা প্রশ্ন হতে পারে, কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? খ নাম্বার, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কিত আইনগুলো আলোচনা করো। এরূপ ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল এবং কেন তা বাতিল করা হলো? রেগুলেশনের দোষ ও গুণ ব্যাখ্যা করো। নাম্বার 8, উন্নয়নের সংজ্ঞা দিন। কার এরূপ উন্নয়ন সাধন অধিকার রয়েছে? জমিদার এবং অকৃষি প্রজার মধ্যে অধিকার সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি কিভাবে সম্পন্ন করা যেতে পারে? উন্নয়ন কার্য করার ব্যাপারে সকল ব্যক্তি মধ্যে অগ্রাধিকার আছে কি? নাম্বার 9, ভূমি জরিপ কি? ভূমি জরিপের গুরুত্ব কি? বিভিন্ন প্রকার জরিপের ত্রুটি বিচ্যুতি আলোচনা সহ ভূমি জরিপের প্রকারভেদ বর্ণনা করুন। নাম্বার 9-এর খ, নামজারি কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নামজারির দরখাস্তের কারণগুলো কি? নামজারি দরখাস্তকালে, নামজারির মামলা চলাকালে এবং নামজারির মামলায় সিদ্ধান্ত হলো যেসব আনুষ্ঠানিকতা পালন করতে হয় তা বর্ণনা করুন। 2006 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব সংশোধন আইন নামজারির ক্ষেত্রে কি কি সংস্কার এসেছে? আপনি কি মনে করেন এসব সংস্কার সঠিকভাবে করা হয়েছে? এই ছিল ক বিভাগের প্রশ্ন। ক বিভাগ থেকে মোট 10টা প্রশ্ন করা হয়েছে, এর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন। এবার নাম্বার খ বিভাগ। 1, কোন দলিলে রেজিস্ট্রেশন কেন প্রয়োজন? 1908 সালে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কোন দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশনযোগ্য দলিল রেজিস্ট্রেশন না করা হলে তার ফলাফল কি? নাম্বার 2, রেজিস্ট্রেশন আইনের উদ্দেশ্য কি? রেজিস্ট্রেশনের সাথে সাক্ষ্য আইনের সম্পর্ক আলোচনা করো। 2-এর খ, স্থাবর সম্পত্তি
হস্তান্তর দলিল কোন জায়গায় নিবন্ধন করতে হবে? যদি কোনো সাব রেজিস্ট্রার তার আঞ্চলিক অধিক্ষেত্রে অবস্থিত নয় এমন সম্পত্তি রেজিস্ট্রি করেন তবে তার ফলাফল কি? নাম্বার 3, একটি দলিল রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রার অধিক অফিসারের নিকট উপস্থাপন করার সময়সীমা কতদিন? কারা দলিল রেজিস্ট্রেশন উপস্থাপন করার অধিকার রাখে? নাম্বার ক লিখিতভাবে তার এক খণ্ড জমি ক্ষয়ের নিকট 20 লক্ষ টাকায় বিক্রয় করতে সম্মত হয়েছেন এবং অগ্রিম বাবদ 5 লক্ষ টাকা ক্ষয় নিকট হতে গ্রহণ করেছেন। ওই লিখিত দলিলকে অগ্রিম অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং অবশিষ্ট অর্থ পরিশোধের ক্ষেত্রে বিক্রয় দলিল সম্পাদন করতে সম্মত হয়েছেন। উক্ত লিখিত দলিলটিকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। নাম্বার 4, কোন দলিল সময় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক? রেজিস্ট্রেশন এবং নন রেজিস্ট্রেশনের ফলাফল উল্লেখ করো। দলিল রেজিস্ট্রেশন করার পর কখন তা অকার্যকর হয়? রেজিস্ট্রেশন আইন মোতাবেক 1808 আমুক্তারনামা তৈরি পদ্ধতি আলোচনা উল্লেখ করো। নাম্বার খ, ওটা কয়টা খ, সরকার দ্বারা অথবা সরকারের বরাবর সম্পাদিত কি কি নিবন্ধন করা আওতামুক্ত? নাম্বার গ, দাবিদারহীন দলিলের ফলাফল কি? দলিল নিবন্ধনের ক্ষেত্রে কোন হস্তান্তর গ্রহীতার মালিকানার সত্য বর্তাবে? এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন এই চারটা প্রশ্ন পড়লে আপনারা খ বিভাগ থেকে কমন পাবেন আশা করি। নাম্বার গ, 1913 সালে সরকারি দাবি আদায় আইনের সরকারি দাবির অর্থ ব্যাখ্যা করো। উক্ত আইন অনুযায়ী সরকারি দাবি আদায়ের জন্য কি সার্টিফিকেট দায়ের করা যায়? সার্টিফিকেট কার্যকরী পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি কি কি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সার্টিফিকেট থেকে এই প্রশ্নটা আসতে পারে। নাম্বার 2, সার্টিফিকেটের মূল্যে ভূমি বিক্রির কারণ সংঘভুক্ত কোনো ব্যক্তি কি কি কারণে প্রতিকার আছে? যখন পিডিআর আইন 7 ধারা নোটিশ জারি হয়নি, যখন উক্ত আইনের 7 ধারা নোটিশ জারি হয়েছে, কখন একটি সার্টিফিকেট বিক্রয় চূড়ান্ত হয়? ডিমান্ড নোটিশ বলতে কি বোঝো? এটা কিভাবে 7 ধারা নোটিশ থেকে পৃথক? 3 ক গেছে। 3 খ, কিভাবে এবং কখন সার্টিফিকেট দেনাদার আপত্তি উপস্থাপন করতে পারে? 3 খ, কিভাবে এবং কখন সার্টিফিকেট দেনাদার আপত্তি উপস্থাপন করতে পারেন? কিভাবে আপত্তি নিষ্পত্তি হবে? সার্টিফিকেটের দাবি মেটানোর পূর্বে সার্টিফিকেটের দেনাদার মারা গেলে সেক্ষেত্রে পদ্ধতি কি? পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 এর ধারা 406 অনুযায়ী কোনো সরকারি দাবি মোকদ্দমা দ্বারা রুদ্ধ নয় নিশ্চিত করতে সার্টিফিকেট অফিসের কোনো বাধ্যবাধকতা আছে কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1913 সালে সরকারি দাবি আদায়ের 7 ধারা নোটিশ জারি ফলাফল কি? সার্টিফিকেট কার্যকরী বিভিন্ন পদ্ধতি কি কি আলোচনা করো। সার্টিফিকেট বলতে কি বোঝো? কে জারি করতে পারেন? জারির জন্য একটি সার্টিফিকেট কি অন্য সার্টিফিকেট অফিসের নিকট প্রেরণ করা যায়? ডিক্রি ও সার্টিফিকেটের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই ছিল এই যে সাবজেক্টটা প্রশ্ন আলোচনা করা হলো, সংক্ষিপ্ত সাজেশন। গ নাম্বার গ বিভাগের এই 5টা প্রশ্ন পড়লে আপনারা এর থেকে কমন পাবেন আশা করি। প্রশ্নগুলো সুন্দর করে পড়বেন, কারণ এই যে সাবজেক্টটা খুবই সংক্ষিপ্ত শাসন দেওয়া হয়েছে। ভূমি রেজিস্ট্রেশন আইন এবং সরকারি দাবি আদায় আইন। সরকারি দাবি আদায় আইন থেকে 5টা করা হয়েছে, রেজিস্ট্রেশন আইন থেকে 4টা, ভূমি আইন থেকে 9টা। তো এই প্রশ্নগুলো পড়লেই আপনারা আশা করি কমন পেয়ে যাবেন। তো সুন্দরভাবে এগুলো পড়ে নেবেন, আর এর উত্তরগুলো আগামীকাল থেকে আমি ভিডিও আকারে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আশা করি আমার এই উত্তরগুলো পড়লে আপনারা পূর্ণাঙ্গ মার্ক পাবেন। পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার মতো করেই অ্যান্সারগুলো তৈরি করা হয়েছে, যেটা আগামীকাল থেকে ভিডিও আকারে দেওয়া হবে। এই প্রশ্নগুলো আপনারা পড়লেই কমন পাবেন এবং আশা করি কমন পাবেন। আর উত্তরগুলো যদি আপনারা আমার মতো করে লিখতে পারেন, আমি যেভাবে তৈরি করেছি, আপনারা পূর্ণাঙ্গ মার্ক পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।